ওকে এই সাউন্ডটা ঠিক আছে কিনা? নমস্কার, আমি তপতী নন্দী, পদার্থবিজ্ঞানের শিক্ষিকা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব ওহম সূত্রটা কি। ওহম সূত্রটা কি? যদি একটি পরিবাহীর মধ্যে একটি রোধকে আমরা এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত করি, তাহলে কি হবে? এক্ষেত্রে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয় এবং এটা যদি আর হয়, তবে এ বিন্দুর বিভব হবে ভিএ এবং বি বিন্দুর বিভবটা হবে ভিবি। এক্ষেত্রে বিজ্ঞানী ওহম কি বলেছেন যে এ এবং বি বিন্দুর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ বিভব প্রভেদটা আছে ভিএ মাইনাস ভিবি, উনি বলছেন তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা তার দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তার মানে ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। এখন এই ভিএ মাইনাস ভিবিকে যদি আমরা ভি লিখি, তাহলে এখানে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু আই। এখন এই প্রপোর্শনাল সাইন তুলতে গেলে আমরা কি করব? এখানে একটা কনস্ট্যান্ট লাগাবো। সেই কনস্ট্যান্টটা কি হবে? এখানে আমি একটি কনস্ট্যান্ট লাগালাম আর। ঠিক আছে, এই আর হচ্ছে পরিবাহীটির রোধ। তাহলে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু ভি বাই আই। ঠিক আছে, তাহলে দেখো বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহের অনুপাতটাই হচ্ছে রোধ। তাহলে এই আরটাকে আমরা বলবো পরিবাহীর রোধ। এখন তাহলে আমরা যদি এটা ওহম সূত্র থেকে আমরা রোধটা ডিফাইন করলাম। এখন দেখো, যদি আমরা বলি যে কোনো পরিবাহীর রোধ বলতে কি বুঝো? কোনো পরিবাহীর রোধ হচ্ছে এমন একটা ধর্ম পরিবাহীর যে ধর্মের কারণে সে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা জানলাম কোনো পরিবাহীর রোধটাকে। তাহলে বিজ্ঞানী ওহম বলেছেন তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের যে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি, এটা কার সমানুপাতিক? ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। ঠিক আছে, এখন তাহলে আমরা বুঝতে পারলাম ওহমস লটা কি। এবার আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে, আমরা তখন জানলাম যে রোধ কি। রোধ হচ্ছে পরিবাহীর সেই ধর্ম যেটার জন্য পরিবাহী তার মধ্যে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটাকে বাধা দিতে পারে। ঠিক আছে, এবার এই রোধের সমবায় সম্পর্কে আমরা জানব। রোধের সমবায়। রোধের সমবায়টা কি? রোধের সমবায়টা কতগুলি রোধকে যদি আমরা একসাথে যুক্ত করি তখন এটাকে আমরা রোধের সমবায় বলবো। বিভিন্ন তড়িৎ যন্ত্রের মধ্যে দেখা যায় অনেকগুলি রোধ থাকে। এই রোধগুলির যে সমবায় সেটাকে আমরা বলবো রোধের সমবায়। ঠিক আছে, তাহলে এখন এই রোধের সমবায়টা কত প্রকার? এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে মিশ্র সমবায়।
ঠিক আছে, তাহলে রোধের সমবায়টা আমরা কি দেখলাম? 3 প্রকার। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে মিশ্র সমবায়। এই 3 ধরনের সমবায় আমরা পাই। এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখব? শ্রেণী সমবায়টা কি প্রথমে আমরা আলোচনা করি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কতগুলি রোধকে কিভাবে যুক্ত করি? এইভাবে যুক্ত করি। মনে করো প্রথমে একটি রোধ, এখানে পয়েন্টটা হলো এ বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু। এবার বি থেকে সি এর মধ্যে আরেকটি রোধকে যুক্ত করলাম, এটাকে দিলাম R1, এটাকে দিলাম R2, ঠিক আছে। এবার সি থেকে আবার আরেকটি রোধ যুক্ত করলাম ডি বিন্দু পর্যন্ত, এটার নাম দিলাম R3, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা 3টি রোধকে পাশাপাশি যুক্ত করলাম। কিভাবে যুক্ত করলাম? এ থেকে বি বিন্দুর মধ্যে একটা রোধ, আর বি থেকে সি এর মধ্যে একটা রোধ, আর সি থেকে ডি এর মধ্যে একটা রোধ। এখন দেখো এই ক্ষেত্রে কারেন্ট যে প্রবাহিত হবে সেটা হবে আই পরিমাণ কারেন্ট প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে, আর একটা জিনিস দেখো, প্রথম রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। তাহলে দেখো প্রথম রোধটির প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত, প্রথম রোধের শেষ প্রান্ত আর দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত একটি বিন্দুতে যুক্ত আছে। সেম ভাবে দ্বিতীয় রোধের শেষ প্রান্ত এবং তৃতীয় রোধের প্রথম প্রান্ত একটি বিন্দুতে কানেক্ট করা আছে, সেটা হচ্ছে সি বিন্দুতে। তাহলে প্রথম রোধ হচ্ছে R1 এর শেষ প্রান্ত হচ্ছে বি বিন্দুতে কার সাথে যুক্ত হলো? R2 এর প্রথম প্রান্তের সাথে, ঠিক আছে। আর R2 মানে দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধ যেটা R3 সেটার প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম পাশাপাশি রোধগুলি বসানো আছে। এই ধরনের যে সমবায় রোধের সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়ের একটা উদাহরণ। এখন এই ক্ষেত্রে আমরা দেখব প্রত্যেক ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হলো একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, আই পরিমাণ। আর এটার যদি এই বর্তমানে যদি তুল্য রোধকে আমরা ক্যাপিটাল আর ধরি, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? R1 প্লাস R2 প্লাস R3 মানে 3টা রোধের যোগফল মোট তুল্য রোধের মানের সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তুল্য রোধের মান কিভাবে বের করব? এখন দেখো আমি এখন দেখাবো যে তুল্য রোধটা কিভাবে বের করা হয়। তুল্য রোধ বের করতে হলে প্রথমে আমরা কি করব? প্রথমে ওহমস ল থেকে আমরা কি পেয়েছিলাম? V proportional to I, therefore V equals to RI পেয়েছিলাম না? তো এই ক্ষেত্রে আমরা কি করব? R1 রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে VA minus VB, VA এখানে VA, এখানে VB, এখানে VC, এখানে VD, মানে এটা হচ্ছে A বিন্দুর বিভব, এটা হচ্ছে B বিন্দুর বিভব, এটা C বিন্দুর বিভব, আর এটা হচ্ছে D বিন্দুর বিভব। তাহলে বিভবগুলিকে আমরা যদি এখানে লিখি তাহলে A আর B বিন্দুর বিভব প্রভেদ কি হবে? VA minus VB। তাহলে R1 রোধের জন্য আমরা লিখতে পারি VA minus VB equals to I into R1। সেম ভাবে R2 রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? VA minus VB equals to I into R2। সেম ভাবে আমরা যদি R3 রোধ লিখি তাহলে কি লিখতে পারি? VA minus VB equals to I into R3, ঠিক আছে। দেখো VA minus VB equals to IR1, VA minus VB equals to IR2 এবং VA minus VB equals to IR3, ঠিক আছে। এখন আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমরা কি লিখতে পারবো?
কি দেখব, পাশাপাশি রেখে যদি যোগ করি VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD, বাঁ দিকে লেফট সাইডে তিনটাকে আমরা যুক্ত করলাম। তাহলে কি হবে I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, তাহলে দেখো VA মাইনাস VB ইকুয়ালস টু I। এবার এটা থেকে আমি যদি কাটি তাহলে দেখো VA মাইনাস VD ইকুয়ালস টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, এটা লিখতে পারি। ঠিক আছে, এখন তাহলে আমি এটা মুছি, উপরের জায়গাটা এটা মুছে কি লিখতে পারবো, এটা যদি মুছি তাহলে আমরা আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি সমবায়টির তুল্য রোধ যদি আমরা R ধরি, তাহলে যদি ধরি তুল্য রোধ, তাহলে আমরা কি লিখতে পারি VA মাইনাস VD ইকুয়ালস টু R ইন্টু I। ঠিক আছে, এখানে দেখো তাহলে এখানে আমরা এটার থেকে কি লিখতে পারি R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মানটা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, এখন এখানে যদি আমরা তিনটি রোধ নিয়ে এটা হিসাবটা করলাম, এখন যদি অনেকগুলি রোধ থাকে, যেমন মনে করো n সংখ্যক রোধ যদি থাকে, তাহলে আমরা সেখানে কি করব, সেক্ষেত্রে আমরা কি করব প্লাস ডট 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 প্লাস R। ঠিক আছে, এরকম লিখতে পারি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ইকুয়ালস টু রোধগুলির সমষ্টি। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি লিখতে পারি তুল্য রোধ হলো রোধগুলির সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা মুছে ফেলব। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সমবায়, যেটা যাকে আমরা বলেছিলাম সমান্তরাল সমবায়। ঠিক আছে, এখন আমরা একটা সমান্তরাল সমবায়ের ছবি আঁকব। দেখো প্রথমে আমরা একটি সমান্তরাল সমবায়ের ছবি আঁকব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রথমে একটি রোধ এভাবে আমি যুক্ত করলাম, এখানে আরেকটা রোধ নিলাম, এখানে আরেকটা রোধ নিলাম। ঠিক আছে, এবার এখানে এ বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, আর এ বিন্দুর নাম দিলাম বি বিন্দু। স্বাভাবিক কারণে এখানে বিভব হবে VA, এখানে হবে VB। ঠিক আছে, আর যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটাকে আমরা নাম দিলাম I। এখন যে তিনটি রোধ, সে তিনটি রোধকে আমি যদি R1 R2 এবং R3 ধরি, ঠিক আছে, তিনটি রোধের নাম কি দিলাম R1 R2 এবং R3। এখন দেখো এই তিনটি রোধের মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি দেখেছিলাম একটি লাইনে ওরা যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে তিনটা রাস্তা, তিনটা পথ হলো, তাহলে কি হবে I পরিমাণ কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। ওকে, তিনটা ভাগে। সেক্ষেত্রে এখানে তিনটা ভাগ হলো, প্রথমটাকে আমি ধরলাম I1, দ্বিতীয়টাকে I2 এবং তৃতীয়টাকে আমি ধরলাম I3। তারপর ওরা যখন আবার এই রোধগুলির মধ্যে দিয়ে পাস হয়ে গিয়ে আবার এখানে গিয়ে I পরিমাণ কারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে I1 I2 আবার সবাই একসাথে যুক্ত হয়ে আবার I পরিমাণ কারেন্ট বি বিন্দু দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে
সমান্তরাল সমবায়। ঠিক আছে, এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় দেখো, এই ক্ষেত্রে আমরা দেখব কি, যদি আই পরিমাণ যে কারেন্টটা গেছে সেটাকে আমরা দেখলাম তিনটি ভাগে ডিভাইড হয়ে গেছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, আর একটা হচ্ছে I3। এবার R1 রোধের জন্য কি হয়, কি হবে এখানে, I1 equals to VA minus VB by R1। ঠিক আছে, আমরা লিখতে পারি এই I1টা R1 দিয়ে যাচ্ছে, সুতরাং VA minus VB মানে A এবং B বিন্দুতে। তোমরা দেখো সমান্তরাল সমবায় কাকে বলে, সমান্তরাল সমবায় হচ্ছে যদি কতগুলি রোধকে আমরা এমন ভাবে যুক্ত করি যাতে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত একটি বিন্দুতে এবং শেষ প্রান্ত অপর একটি বিন্দুতে যুক্ত থাকে, তবে সেই সময়কে আমরা সমান্তরাল সমবায় বলবো। এই ক্ষেত্রে দেখো আমরা তিনটা রোধ নিলাম, কিন্তু প্রত্যেকটা রোধের প্রথম প্রান্তটা কিন্তু এ বিন্দুতে যুক্ত এবং শেষ প্রান্তটা বি বিন্দুতে যুক্ত, তাহলে এই ধরনের যে সমবায় সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। ঠিক আছে, এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা R1 রোধের মধ্যে দিয়ে যেহেতু I1 পরিমাণ কারেন্ট যায়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি I1 equals to VA minus VB by R1। সেম ভাবে R2 এর ক্ষেত্রে কি লিখতে পারি, I2 equals to VA minus VB by R2। সেম ভাবে R3 এর ক্ষেত্রে কি লিখতে পারি, I3 equals to VA minus VB by R3। ঠিক আছে, বোঝা গেছে? এখন দেখো প্রথমটার ক্ষেত্রে পেলাম I1 মানে I1 equals to VA minus VB by R1। এবার আমরা যদি প্রত্যেকটাকে একসঙ্গে যোগ করি, I1 প্লাস I2 প্লাস I3 একসাথে যুক্ত করি, তাহলে কি লিখতে পারবো, VA minus VB by R1 plus VA minus VB by R2 plus VA minus VA minus VB by R3। ঠিক আছে, তিনটা মানকে আমি যোগ করলাম। সব ক্ষেত্রে VA minus VB কমন, কেন বলো তো, কারণ প্রত্যেকটা প্রথম প্রান্ত এই বিন্দুতে আর প্রত্যেকটা শেষ প্রান্ত একটা বিন্দুতে বি বিন্দুতে, তো এই বিন্দুর বিভবটা হচ্ছে VA আর বি বিন্দুর হচ্ছে VB, সুতরাং ওদের মধ্যে বিভব প্রভেদটা কমন থাকবে, মানে VA minus VB হবে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এখন দেখো যেহেতু VA minus VB কমন আছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তো এখন যদি এটা আমি মুছে দিচ্ছি, এখন এই যে পরিবাহী এটার মধ্যে তুল্য রোধটা যদি আমি R ধরি, আর যদি তুল্য রোধ হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, I equals to VA minus VB by R। দেখো পুরো পরিবাহীটার তুল্য রোধ যেটা, সেটাকে যদি আমরা R ধরি, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি, যেহেতু A এবং B বিন্দুর মাঝখানে অবস্থিত তুল্য রোধটা, তাই I equals to VA minus VB by R। এখন এটা আর এটা, এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, এটা দেখো এখানে I equals to I1 plus I2 plus I3, তার মানে এক্ষেত্রে আমরা এই লেফট হ্যান্ড সাইডে I লিখতে পারি equals to
VA মাইনাস VB, VA মাইনাস VB দুটাতেই কমন আছে, আর এখানে আছে 1/r, আর এখানে আছে 1/, তার মানে এখানে এই দুটার থেকে আমরা কি লিখতে পারি, এটা এবং এটা সেম হবে, তার মানে তুল্য রোধের মান হবে 1/r প্লাস 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এখন দেখো যদি n সংখ্যক রোধের কথা আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, n সংখ্যক রোধের বেলায় আমরা লিখতে পারবো প্লাস ডট 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 প্লাস 1/rn। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি। এখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যেটা মনে করো আমরা দুইটি রোধ নিয়ে হিসাব করছি, এক্ষেত্রে আমরা কি করতে পারি, R1 R2 আর এটা হচ্ছে R2 R1 প্লাস R2। ঠিক আছে, R1 প্লাস R2 এরকম লিখতে পারি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য রোধের মানটাকে এরকম ভাবে লিখতে পারি যে R ইকুয়ালস টু R1 প্লাস R2 বাই R1 R2। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সরি এখানে আমার ভুল হয়েছে, 1/r ইকুয়ালস টু R1 1/r ইকুয়ালস টু হবে, এটা এখানে 1/r ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 এরকম হবে। এক্ষেত্রে দেখো আমরা কি দেখলাম, তুল্য রোধের মানটা, তুল্য রোধের অনন্যকের মান প্রত্যেকটি রোধের অনন্যের যোগফলের সমান। ঠিক আছে, এই যে R1 এর অনন্যের গুণফল যোগফল সবগুলি R1 R2 R3 প্রত্যেকটা রোধের অনন্যের যোগফলের সমান সমান্তরাল রোধের ক্ষেত্রে। তো এখন আমরা একটু কম্পেয়ার করি যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে কি হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, মনে করো শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, যে দুটো আমরা এতক্ষণ ডিসকাশন করলাম। এক্ষেত্রে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, কারেন্ট যে প্রবাহিত হয় I, সেটা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সমানভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আইটা ডিভাইড হয়ে যায়, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই এর কোনো পরিবর্তন হয় না, এটা সমানভাবে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, আই এর মানটা ডিভাইড হয়ে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যায় এবং পুনরায় আবার সবগুলি যুক্ত হয়ে আবার আইতে কনভার্ট হয়ে যায়। এরপরে দেখো এই ক্ষেত্রে তুল্য রোধের মান এরকম থাকে, মানে তুল্য রোধের মানটা প্রত্যেকটা রোধের যোগফলের সমান। ঠিক আছে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, 1/r equals to 1/r1 plus 1/r2 plus 1/r3 এরকম হয়, মানে প্রত্যেকটা রোধের অনন্যের যোগফলের সমান হয় তুল্য রোধের অনন্য মান। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আর এর তুল্য রোধ যেটা, সেটা রোধগুলির যোগফলের সমান, সেহেতু আমরা কি লিখতে পারি, তুল্য রোধের মান অন্য রোধগুলির মানের থেকে বড় হয়। রোধগুলির মানের চেয়ে বড়। ঠিক আছে, এটা কি আর তুল্য রোধ।
আর এক্ষেত্রে কি হয় দেখো, তুল্য রোধের মান আর এর মান অন্য রোধগুলির মানের চেয়ে ছোট হয়। ঠিক আছে, অন্য রোধগুলির মানের চেয়ে ছোট হয়। এক্ষেত্রে দেখো, যদি n সংখ্যক রোধ থাকে তাহলে কি হয়, r equals to r প্লাস r প্লাস r প্লাস r এরকম করে করে n ইন্টু r, আর এর মান n ইন্টু r। আর এক্ষেত্রে কি হয়, যদি n সংখ্যক রোধ থাকে, n সংখ্যক রোধ থাকে তাহলে কি হবে, 1 by r equals to 1 by small r plus 1 by small r plus dot 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 এরকম করে n সংখ্যক পর্যন্ত। এবার এটাকে আমরা লিখতে পারি n by r। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি ইমপ্লাইজ করে, r equals to r by n। তাহলে এখানে r এর মান হচ্ছে n ইন্টু r, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে r by n। ঠিক আছে, দেখো দুইটার মধ্যে কম্পারিজন। এখন আরেকটা জিনিস দেখব, এই ক্ষেত্রে কি হয়, এই যে রোধগুলির যদি স্থানের পরিবর্তন ঘটানো হয়, মানে স্থান চেঞ্জ করা হয়, তাহলে কি হবে, এক্ষেত্রে রোধগুলি এখানে বিভব প্রভেদ বা প্রবাহ মাত্রা এগুলির কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও যদি রোধগুলিকে অদল বদল করা হয়, চেঞ্জ করা হয়, তাহলেও কিন্তু প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ কোনো কিছুরই পরিবর্তন হবে না। ঠিক আছে, সবকিছু সেম থাকবে। এবার আরেকটা সমবায় যেটা আমরা করব সেটা হচ্ছে মিশ্র সমবায়। ঠিক আছে, এবার আমরা মিশ্র সমবায়, দুটি সমবায় সম্পর্কে জানলাম, শ্রেণী এবং সমান্তরাল সমবায়। আরেকটি বাকি রইল, সেটা হচ্ছে মিশ্র সমবায়। তো মিশ্র সমবায়টা কি? মিশ্র সমবায়টা হচ্ছে মিশ্র সমবায় জিনিসটা কি? মিশ্র সমবায় ক্ষেত্রে আমরা দু রকম করতে পারি। একটা মনে করো ঠিক আছে, এ বিন্দু, এটা একটা, আর নাম্বার 2 দেখো, এক্ষেত্রে r1, এটা r2, এটা r3। আর এক্ষেত্রে কি করা যায়, r1, r2, r3। দেখো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এখানে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রে এ এবং বি বিন্দুর মাঝখানে যদি আমরা তিনটি রোধকে যুক্ত করি, দুভাবে যুক্ত করতে পারি। একটা হচ্ছে r1, r2 কে সমান্তরাল সমবায়ে রেখে এবং ওদের সাথে r3 কে শ্রেণী সমবায়ে রেখে। ঠিক আছে, মিশ্র সমবায় মানে দু ধরনের সমবায়েরই মিশ্রণ, সমান্তরালও থাকবে, শ্রেণী সমবায়ও থাকবে, দু রকমই থাকতে পারবে। ঠিক আছে, এটাকে আমরা বলবো মিশ্র সমবায়। এখন দেখো আরেকটা প্রসেসে আমরা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে
R1 এবং R2 কে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, তারপরের সাথে আমরা R3 কে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম। এই ক্ষেত্রে যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে আমরা এরকম যুক্ত করলাম, তাহলে R3 এর সঙ্গে শ্রেণীতে যুক্ত করলাম, তাহলে এক্ষেত্রে তুল্য রোধটা কি হবে? R equals to হবে R1 into R2 by R1 plus R2 plus R3। কেন এমন হলো? কারণ আমরা আগে পড়লাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলি যোগ হয়, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আর তুল্য রোধের মানটা হয় R1 R2 by R1 plus R2। এটা আমরা এই রোধের ক্ষেত্রে এটা বের করলাম, ঠিক আছে। এবার এটার সঙ্গে এটা কিসে আছে? শ্রেণীতে, শ্রেণী সমবায় যুক্ত আছে, সুতরাং এটার সঙ্গে এটা যোগ হবে, ঠিক আছে। তুল্য রোধের মান হবে এটা। এটার ক্ষেত্রে তুল্য রোধের মানটা কি হবে দেখো, R equals to, প্রথমে আমরা দেখব এক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা এটাকে এই দুটার ক্ষেত্রে যদি প্রথমে ডিসাইড করি, তাহলে R dash equals to R1 plus R2, ঠিক আছে। R1 plus R2 লিখতে পারি। এবার এই দুটার সাথে R3 কিভাবে আছে? এই দুটার সাথে R3 টা সমান্তরাল সমবায়ে আছে, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এখন তুল্য রোধটা কি হবে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা হবে R dash into R3 by R dash plus R3, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কিভাবে লিখব। R dash এর মান কত পেলাম? R1 plus R2, R1 plus R2 into R3 by R1 plus R2 plus R3। দেখো এই ক্ষেত্রে তুল্য রোধের মানটা হচ্ছে R1 plus R2 by R1 into R2 by R1 plus R2 plus R3, এটাকে যুক্ত করলাম। আর এই ক্ষেত্রে যেহেতু এই দুইটা শ্রেণী সমবায়ে আছে, এক্ষেত্রে প্রথম আমরা শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান বের করলাম, রোধ দুটির যোগফলের সমান। এবার সেটার সঙ্গে সমান্তরাল সমবায়ে R3 কে যুক্ত করায় আমরা তুল্য রোধের মানটা পেলাম ক্যাপিটাল R equals to R dash into R3 by R dash plus R3, যেখানে R dash এর মান কি? R1 plus R2। তো R1 plus R2 বসিয়ে দিলাম R dash এর জায়গায়, হ্যাঁ, সঙ্গে R3 বসে গেল। এখানেও R dash এর জায়গায় R1 plus R2 plus R3। এটা হলো দুইভাবে মিশ্র সমবায়ে আমরা তুল্য রোধের মানটা বের করতে পারলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? এই ক্ষেত্রে দেখো R1 এর সঙ্গে R3 বা R2 এর সঙ্গে R3 কে আমরা চেঞ্জ করেও এটা বের করতে পারি। সেম ভাবে এই ক্ষেত্রেও R1 R2 কে চেঞ্জ করে বা R1 এর সাথে R3 কে বা R3 এর সঙ্গে R2 কে চেঞ্জ করেও আমরা তুল্য রোধের মান বের করতে পারি। তাহলে এই ক্ষেত্রে রোধগুলিকে চেঞ্জ করা যাবে। এখানে একটা বিষয় হলো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো আমরা দেখলাম রোধগুলিকে আমরা এভাবে যুক্ত করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট, ঠিক আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স and
লস্ট ভোল্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে, কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট। এই ক্ষেত্রে আমি একটা সার্কিট এঁকে দেখাই তোমাদেরকে। এখানে একটা রোধকে যুক্ত করলাম, তার সাথে একটা তড়িৎ কোষ নিলাম। এই তড়িৎ কোষটা এখানে দিলাম, আর এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। ঠিক আছে, এখানে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এক্ষেত্রে দেখো আমরা এ এবং বি বিন্দুর মধ্যে একটি রোধকে যুক্ত করলাম। ঠিক আছে, আর একটি তড়িৎ কোষ ই কে যুক্ত করলাম। এখন এটার আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এই ক্ষেত্রে দেখো কারেন্ট এ থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই বরাবর যাবে। আর তড়িৎ কোষের ক্ষেত্রে দেখো কারেন্টটা ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে যাচ্ছে। হ্যাঁ, নেগেটিভের থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, নেগেটিভের থেকে পজিটিভের দিকে গিয়ে এটা কমপ্লিট করলো। এক্ষেত্রে দেখো কোষের যে উপাদানগুলি আছে এটা তড়িৎ প্রবাহকে কিছু পরিমাণ বাধা দেয়। এটাকে আমরা ওই কোষের মধ্যে তখন একটি রোধের উদ্ভব হয়। সেই রোধটাকে আমরা বলবো আভ্যন্তরীণ রোধ, কোষের আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ প্রবাহ যে বাধাপ্রাপ্ত হয় যার জন্য সেটাকে আমরা বলবো কোষের আভ্যন্তরীণ রোধ, মানে উপাদানগুলি যে বাধা দেয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখো কি লিখতে পারি যে কোনো পরিবাহীর সংযোগগুলি তারগুলি যেহেতু এই যে কানেক্টেড যে তারগুলি আছে এগুলি যেহেতু রোধহীন, আর এটার মধ্যে দু ধরনের রোধ আমরা পেলাম, একটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ আর একটা হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা ধরবো স্মল আর, আর একটা হচ্ছে বহির্বর্তনীর রোধ। সেটাকে আমরা ধরবো ক্যাপিটাল আর। তাহলে এক্ষেত্রে তুল্য রোধের মান, এতে তুল্য রোধটা হবে এত। তাহলে এক্ষেত্রে তুল্য রোধের মানটা হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, এখন এক্ষেত্রে প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু কি হবে, প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কোষের তড়িৎচালক বল বাই তুল্য রোধ বর্তনীর সমগ্র বর্তনীর তুল্য রোধ। ঠিক আছে, তাহলে কোষের তড়িৎচালক বলটা আমরা কি পেলাম, এখান থেকে আমরা কি লিখতে পারি, implies that I equals to কোষের তড়িৎচালক বল কত পেলাম, E বাই আর প্লাস স্মল আর। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, E equals to I into R plus small r, মানে I R plus I into small r। ঠিক আছে, এখন আমরা ওহম সূত্র থেকে কি জানি V equals to IR। তো এই ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো, V বসাতে পারবো প্লাস I into R।
তাহলে এবার আমরা যদি ভি এর মান বের করি তাহলে কি হবে ই মাইনাস আইআর। ঠিক আছে, এটা লিখতে পারি তো ভি প্লাস আইআর। তাহলে ভি কে লেফট হ্যান্ড সাইডে নিলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হলো, তাহলে আমি উপরেরগুলি মুছে দিই। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা দেখব ভি এর মান ই এর মানের থেকে কম। হ্যাঁ, এখানে দেখো ভি এর মান ই এর মান থেকে কম। কত পরিমাণ কম? আই এর পরিমাণ কম। তাহলে আমরা যে বললাম ওই আভ্যন্তরীণ রোধের জন্য আমরা পুরো তড়িৎচালক বলটাকে বিভব প্রভেদ হিসেবে পাই না। এটাকে আমরা তাহলে হ্যাঁ কোষের এই আভ্যন্তরীণ রোধের জন্যই কোষের ভিতরে আই আর পরিমাণ বিভব পতন হয়। ঠিক আছে, নষ্ট হয়, বিভব নষ্ট হয়। এটাকেই আমরা বলবো নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। ঠিক আছে, এই যে আইআর আভ্যন্তরীণ রোধের জন্য কোষের মধ্যে যে আইআর পরিমাণ বিভব নষ্ট হচ্ছে, এটাকে আমরা বলবো নষ্ট ভোল্ট বা বিভব পতন। হ্যাঁ, এটাকে তাহলে আমরা পুরো ইটা বিভব হিসেবে পাই না, আইআর পরিমাণ কম থাকে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এর সঙ্গে রিলেটেড আরেকটা বিষয় নিয়ে পড়ব, সেটা হচ্ছে শান্ট। ঠিক আছে, এটাকে আমরা বলবো শান্ট। শান্ট শান্ট হচ্ছে, প্রথমে শান্ট করতে গেলে আমরা একটা বর্তনী চিত্র এঁকে নেব। ঠিক আছে, প্রথমে আমরা জানি প্রত্যেকটা তড়িৎ বর্তনীর কি থাকে, তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে শান্ট। এই পথে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা বলবো আইএস, আর এটা থেকে যেটা যাবে এটা হচ্ছে আইজি, আর এখান দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই। ওকে, দেখো এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে আমরা একটি গ্যালভানোমিটার যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমরা শান্ট জিনিসটা কি এটা একটু বুঝি। শান্ট হচ্ছে এমন একটা জিনিস, আমরা জানি মানে তড়িৎ বর্তনীতে যে দেখবে ওদের একটা তড়িৎ প্রবাহের একটা ঊর্ধ্ব সীমা থাকে তড়িৎ যন্ত্রগুলির, সেই সীমা পার হয়ে গেলে কিন্তু যন্ত্রগুলি ক্ষতিগ্রস্ত হয়। তার থেকে বেশি যদি তড়িৎ প্রবাহ ওর মধ্যে দিয়ে যায় তখন কি হয়, সে যন্ত্রটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখবো ম্যাক্সিমাম যন্ত্রের ক্ষেত্রে এরকম হয়। তো সেরকম একটা যন্ত্র যেটা ঊর্ধ্বসীমা পার হলে ক্ষতিগ্রস্ত হয় বেশি, সেরকম একটা যন্ত্র হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, এই গ্যালভানোমিটারে যদি ঊর্ধ্বসীমার বেশি তড়িৎ প্রবাহ হয় সে খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কারণে আমরা যদি কোনো তড়িৎ বর্তনীতে একটা গ্যালভানোমিটার লাগাই, তার সঙ্গে আমরা একটা খুব কম মানের রোধ বিশিষ্ট একটি রোধকে শান্টের সঙ্গে
সরি গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করি, এটাকে আমরা বলবো শান্ট। তো এটা কিভাবে থাকে? গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। ঠিক আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি দেখো। ঠিক আছে, এখন এই শান্ট যুক্ত করার ফলে কি হয়, তড়িৎ যন্ত্রটার মধ্যে দিয়ে যদি পরিবাহীর মধ্যে দিয়ে যদি প্রচুর পরিমাণে কারেন্ট যায়, যেহেতু এটার রোধ কম, তাহলে এখান দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। সেক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহটা এদিক দিয়ে চলে যায়। ঠিক আছে, শান্টের মধ্যে দিয়ে শান্টের মধ্যে দিয়ে চলে যায়, তার ফলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় না, যার ফলে কি হয়, গ্যালভানোমিটারটা ক্ষতিগ্রস্ত হয় না। ঠিক আছে, এখন আসো এটা কিভাবে কাজ করে দেখো। প্রথমত আই পরিমাণ কারেন্ট এটা দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন আমি যেহেতু শান্ট লাগালাম, তাহলে গ্যালভানোমিটারের রোধটাকে যদি আমি জি ধরি, হ্যাঁ, গ্যালভানোমিটারের রোধটাকে কি ধরলাম, জি, আর গ্যালভানোমিটারের প্রবাহটাকে ধরলাম কি, এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে আমি যদি আইজি ধরি, আর শান্টের ক্ষেত্রে রোধটাকে যদি এস ধরি, এটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে যদি আমরা আই ধরি, তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি। এক্ষেত্রে আমরা দেখি যে আই ইকুয়ালস টু আইজি প্লাস আইএস। ঠিক আছে, এখন কি দেখব, এবার সমবায়ের তুল্য রোধটা, যেহেতু এটা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে তুল্য রোধটা কিভাবে বের করব। তুল্য রোধ কি হবে, তুল্য রোধের মান হবে জি ইন্টু এস প্লাস বাই জি প্লাস এস। ঠিক আছে, এটা হবে তুল্য রোধের মানটা, যেহেতু এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি, এখানে ভিএ আর এখানে ভিবি, তাহলে আমরা কি লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই ইন্টু জি ইন্টু এস প্লাস জি ইন্টু এস বাই জি প্লাস এস। ঠিক আছে, এটা থেকে লিখতে পারি আইজি ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি বাই এস, আইজি ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি বাই জি। দেখো এখানে, আর আইএস ইকুয়ালস টু লিখতে পারি ভিএ মাইনাস ভিবি বাই এস। ঠিক আছে, এক্ষেত্রে আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিবি বাই এস। এখন এই ক্ষেত্রে এটাকে আমরা যদি লিখি, এটাকে আমরা এরকম লিখতে পারি আই ইন্টু জি বাই I into S by G plus S, আর এটাকে লিখতে পারি equals to I into G by G plus S। এবার এখানে যদি কিভাবে লিখতে পারি, I into G into S by S। এরকম লিখতে পারি। দেখো এখান থেকে জি জি ক্যান্সেল হবে, এখান থেকে এস এস ক্যান্সেল হবে, তাহলে এখানে কি লিখতে পারি এস বাই জি প্লাস এস, আর এখানে লিখতে পারি জি বাই
জি প্লাস এস। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কি হলো, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু জি ইন্টু এস বাই জি প্লাস এস। এটা হচ্ছে তুল্য রোধের মানটা বসালাম। তো এখন এক্ষেত্রে আমরা যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহটাকে আমরা আইজি ধরলাম, সেহেতু এক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি বাই জি। ঠিক আছে, আই এর আমরা এ থেকে কি পেয়েছিলাম, ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর। ঠিক আছে, এটা আমরা ওহম সূত্র থেকে পেয়েছি, ঠিক না? তো ওইখান থেকে আমরা এই আইজির মান ভিএ মাইনাস ভিবি, গ্যালভানোমিটারের ক্ষেত্রে রোধটা কত, জি, তাহলে এখানে আমরা ভিএ মাইনাস ভিবি বাই জি ধরতে পারি। এবার ভিএ মাইনাস ভিবির জায়গায় আমরা এটা জি ইন্টু এস, তুল্য রোধটাকে আমরা যদি জি ইন্টু এস বাই ধরি, তো যেটা কেটে আমরা এটা পাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি আই জি ইকুয়ালস টু আই এস ইন্টু এস বাই জি, আর আই এস ইকুয়ালস টু আই জি ইন্টু জি বাই এস, এটা লিখতে পারি। ঠিক আছে, এবার আসো আমরা এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমিটার আর ভোল্টমিটার। এমিটার আর ভোল্টমিটার, আর হচ্ছে ভোল্টমিটার। আচ্ছা, এমিটার জিনিসটা কি? এমিটার হচ্ছে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো এমিটার। ঠিক আছে, তো এমিটার শ্রেণী সমবায়ে যুক্ত হয় বর্তনীর সঙ্গে। হ্যাঁ, আর এটা কি হয়, এটা কম রোধ বিশিষ্ট থাকে। একটি যন্ত্র, এটা হচ্ছে কম রোধ বিশিষ্ট যন্ত্র, আর এটা হচ্ছে এটা তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের জন্য এমিটার ব্যবহার করা হয়। এটাকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আর এটা হচ্ছে একটা কম রোধ বিশিষ্ট একটি যন্ত্র। সেম ভাবে ভোল্টমিটারটা কি হয়, বিভব প্রভেদ মাপার জন্য বর্তনীতে বিভব প্রভেদ পরিমাপে ব্যবহৃত হয়। এটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। বর্তনীর সঙ্গে ঠিক আছে, বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আর এটা কি, একটা উচ্চ রোধ বিশিষ্ট যন্ত্র। ঠিক আছে, তাহলে এটা হলো একটা উচ্চ রোধ বিশিষ্ট যন্ত্র। তো এমিটার দিয়ে আমরা কি পরিমাপ করি, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারি, আর ভোল্টমিটার দিয়ে আমরা বিভব প্রভেদটা পরিমাপ করতে পারি। দেখো দুটো অপোজিট, এটা কম রোধ বিশিষ্ট আর এটা হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট। আর এটা বর্তনীর সঙ্গে কিভাবে থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত হয়, আর এটা বর্তনীর সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আমরা বর্তনীতে এইভাবে এমিটার এবং ভোল্টমিটারকে যুক্ত করতে পারি। ঠিক আছে, তো এই গেল বর্তনীতে কিভাবে আমরা এমিটার এবং ভোল্টমিটারকে যুক্ত করতে পারি। এখন আমরা যা আলোচনা করলাম
সেগুলি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরেছো থাকে তাহলে তোমরা এগুলি নিয়ে বাড়িতে একটু ভালো করে পড়াশোনা করবে। আর যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়েছে থাকে তাহলে সেগুলি নিয়ে তোমরা একটু ডিসকাস করতে পারো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারোর কোনো বক্তব্য থাকলে বলবে, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করে দেবো। যে জায়গাটা তোমাদের অসুবিধা থাকে সেগুলি নিয়ে আবার পুনরায় একটু আলোচনা করে দিতে পারবো। আর যদি শেষ হয়ে থাকে